2022-এর WBCS এক্সিকিউটিভ র্যাঙ্ক 20 এবং 2023-এর WBPS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডিএসপিতে তার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 10। আমার অপশনাল সোশিওলজি ছিল। বাংলা সোশিওলজি পরীক্ষা দিয়েছেন। সানি স্যার কাছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, তো পুরোপুরি সানি স্যারের নোটসটাই পড়েছিলাম আর সানি স্যারের ক্লাস করতাম। মানে আমার অপশনালটা পুরোটাই সানি স্যারের কোর্স করেছিলাম। স্যার তো মডিউল অনুযায়ী মক টেস্ট নিত, আমি স্যারকে পাঠিয়ে দিতাম, স্যার রিভাইড করে আমাকে কপি পাঠিয়ে দিত। যেহেতু সোশিওলজি অপশনাল ছিল অনেকটা হেল্প করে ডেসক্রিপটিভ পেপারে। নমস্কার, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে এই সেশনটাতে আমরা এমন একজনকে পেয়েছি যার যে ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে বেশ বিরল। কেন বিরল না, পরপর 2 বছর WBCS গ্রুপ এ এবং বি পরপর ক্র্যাক করাটা একটা রেকর্ড বটে। বেশ কিছুজন করেছেন, বেশ কিছু লোক করেন, তো কিন্তু সেই সংখ্যাটা পুরো ক্যান্ডিডেট সংখ্যা নিরিখে কিন্তু বেশ নগণ্য। তো আজকে আমরা আমাদের এই সেশনে পেয়েছি রওশন হাবিব স্যারকে। স্যার নমস্কার। নমস্কার, আমাদের এই সেশনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে স্যার 2022-এর WBCS এক্সিকিউটিভ র্যাঙ্ক 20 এবং 2023-এর WBPS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডিএসপিতে তার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 10। তাহলে পরপর 2 বছর গ্রুপ এ এবং বি ক্র্যাক করাটা মুখের কথা নয়, কিন্তু সেই মুখের কথার পেছনে অনেকগুলো গল্প লুকিয়ে থাকে, অনেক জার্নি লুকিয়ে থাকে, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই না। তার সামান্য কিছু নর্মাল আলোচনা বাইরে, অর্থাৎ কি পড়েছেন, কেমন পড়েছেন, কতটা পড়েছেন, এই আলোচনা আমরা করবো না, সেগুলো সবাই করে, সবাই জানে। আমরা নর্মাল একটা গল্প করব। তো স্যার আপনার জার্নিটা ঠিক কিভাবে, কতদিনের জার্নি? আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মানে 2021-এ রাইসে অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা। মার্চে তখন আমাদের অনলাইনে ক্লাস হতো, তো সেভাবে ক্লাস করতাম না তখন খুব একটা। এমনি পুরোপুরি মানে প্রিপারেশন শুরু করে হচ্ছে 2021-এর ওই অগস্ট সেপ্টেম্বর থেকে পুরোপুরি ফুল ফেজ প্রিপারেশন শুরু করি। ওখান থেকে একদম 5th জুন অবধি 2022-এর রেজাল্ট বেরোনো অবধি মোটামুটি জার্নি ছিল প্রায় 3-3.5 বছর। আচ্ছা, তার মানে একটা কথা খুব পরিষ্কার যে সাকসেস ডাজন্ট হ্যাভ ইন রকেট সায়েন্স। তো টানা 3 বছর জার্নি, এবং সেটা 2022-এরটা, এবং তারপর 23টাও কন্টিনিউ করে যাওয়া। তো এক্ষেত্রে স্যার একটা কথা আমি জানতে চাইবো যে নর্মালি এখন তো যা অবস্থা যে কোনো মানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা ইন্টারভিউ কল পায় বা মেন্সে পরীক্ষা দেয়, MCQ-তে 500+ একটা নাম্বার রাখে, তো সেদিকে আমি যাবো না। তো যে জায়গাটাতে প্রশ্ন আপনাকে প্রথমেই করবো যে আপনার অপশনাল কি ছিল? আমার অপশনাল সোশিওলজি ছিল। আচ্ছা, তো মানে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছেন? বাংলাতে লিখেছি। বাংলায় সোশিওলজি পরীক্ষা দিয়েছেন। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে অপশনালের প্রিপারেশনটা আপনি ঠিক কিভাবে করেছেন? অপশনাল তো আমি মানে সানি স্যার কাছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, তো পুরোপুরি সানি স্যারের নোটসটাই পড়েছিলাম আর সানি স্যারের ক্লাস করতাম। মানে আমার অপশনালটা পুরোটাই সানি স্যারের কোর্স করেছিলাম। মানে স্যারের কাছে ক্লাসও করেছেন আপনি, মানে তার নোটসও পড়েছেন। আচ্ছা, মক টেস্ট কিভাবে দিতেন? মক টেস্ট আমি স্যার তো মডিউল অনুযায়ী মক টেস্ট নিত, কোশ্চেন অনুযায়ী প্র্যাকটিস করতাম। 30 মিনিটে একটা কোশ্চেন লিখতে পারছি কিনা এভাবে বেশি প্র্যাকটিস করতাম। তার মানে যেটা আপনি বলতে চাইছেন স্যার যে মানে যেমন ভাবে আপনি নোটস পড়ছেন, নোটস তৈরি করছেন, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দেওয়াটাও খুব মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। মক টেস্টে আমি এই কারণে দেওয়া দরকার, যাদের হাতের স্পিডটা একটু কম আছে, হাতের স্পিড বাড়ানোর জন্য, এবং গুছিয়ে লিখতে পারছি কিনা। আমরা যেহেতু অনেকদিন আগে ডেসক্রিপটিভ লেখা ছেড়েছি, তো আবার বাংলাতেও লিখেছি, ওই জন্য অনেক ভুল ভ্রান্তি হতো। তো ওইগুলোর জন্য লেখাটা খুব দরকার, বিশেষ করে স্পিড মেনটেন করা আর গুছিয়ে লেখার জন্য। আচ্ছা, আপনি যে মক টেস্ট দিতেন সেগুলো রিভ্যালুয়েশন কিভাবে হতো? আমি স্যারকে পাঠিয়ে দিতাম, স্যার রিভাইড করে আমাকে কপি পাঠিয়ে দিতাম। আচ্ছা, আপনি একটা কথা বলুন স্যার, এই যে ধরুন সোশিওলজি বা যে কোনো সোশ্যাল সায়েন্স যেগুলো আমরা অপশনাল চুজ করছি আজকের দিনে, সেখানে নর্মাল গতে বাঁধা নোটের বাইরেও আর কি ইনপুট আপনি নিজের থেকে করেছেন যাতে আপনার এই সাফল্যটা, মানে মানে অপশনাল তো সবাই পরীক্ষা দেয়, কিন্তু আপনার সামান্য প্রিপারেশনের পার্থক্য কি ছিল? আমি যেহেতু আমি জিএস থেকে অনেক কিছু, পলিটি এবং ইকোনমি থেকে অনেক কিছু সোশ্যালজিতে আমি ইনক্লুড করতাম নোটস নিজের মতো করে। কিছু থাকতো নিজের লেখা যেগুলো আমি ইনক্লুড করতে পারতাম মনে হতো, এবং আমি ফ্লো চার্টও করতাম। যাই কোশ্চেন লিখি না কেন, সে মার্কস হোক বা আমরা ফ্লো চার্ট বানাতাম আর পয়েন্টও করতাম, আর পয়েন্টটাকে বেশি করতাম। মানে একটা ইন্ট্রোডাকশন খুব ছোট হতো, তারপরে মেন বডিতে আসতাম, তো বডির মধ্যে অনেকগুলো পার্ট করে লিখতাম বা প্যারা চেঞ্জ করে লিখতাম, একটু সাজানো গুছিয়ে লেখার চেষ্টা করতাম। আর ফ্লো চার্টটা অবশ্যই থাকতো ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে, মানে ডেসক্রিপটিভ লেখা এবং তার সঙ্গে ফ্লো চার্ট দিয়ে বোঝানো। লাস্ট টাইমে দিয়ে দিতাম। এবার আসলে এখানে একটা প্রশ্ন, যে 2022-এও আপনি সোশিওলজি নিয়ে পরীক্ষা দিয়েছেন, 23-এও দিয়েছেন, তো 2 বছরের সোশিওলজি প্রিপারেশনের মধ্যে পার্থক্য কি ছিল? আপনার কি মনে হয়? আমার তো 22-এ প্রিপারেশনটা ভালো ছিল না খুব একটা, কিন্তু পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, যেহেতু কোশ্চেনটা একটু ইজি এসেছিল। 23-এর প্রিপারেশন তো যেহেতু সময় পেয়েছিলাম আর একটু বেশি, তো প্রিপারেশন খুব ভালো ছিল, কিন্তু কোশ্চেনে খুব টাফ এসেছিল তুলনামূলক।
তো ওই জন্য একটু 22-এরটা আমার বেশি ভালো হয়েছিল এক্সাম। আমি দুবারে 400 অ্যাটেম্প করেছি এবং ওখানে প্রায় 360 বা 370 মানে খুব ভালোভাবে লিখেছিলাম। আচ্ছা 23-এরটায়, এবং 22-এরটায় আমি 400 খুব ভালোভাবে লিখেছি। ওকে ওকে। আচ্ছা, তো স্যার মানে অপশনাল প্রিপারেশনটা তো খুবই জরুরি। এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আসবো, যে জায়গাটা স্টুডেন্টরা ইগনোর করে। মানে আমরা তো শুধু অপশন মানে এমসিকিউ এর 800 নম্বরটাকে জোর দিই, বাকি 800টাকে আমরা অতটা জোর দিচ্ছি না। তো বাংলা ইংরেজি প্রিপারেশন আপনার কেমন ছিল? বাংলা ইংরেজি প্রিপারেশন আমি প্রথম থেকে নিতে বলবো। অনেকে হয়তো ফিল্মসের পর শুরু করে, কিন্তু আমি বলবো মান্থলি যদি একটা অ্যাটলিস্ট যেন মক দিতে হয়, বা একটা লেখা লিখতে হবে, মানে একটা সবকিছু, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন, একটা মানে পুরো পেপারটা মান্থলি একটা দিলেই হয়ে যাবে ফিল্মসের আগে। আর হচ্ছে ডেইলি তো পেপার পড়া অনেক সময় সম্ভব হয় না, তো আমি কি করতাম, আমি সপ্তাহে 2 দিন বাংলা এবং 2 দিন ইংলিশ, এরকম ভাবে একটা মানে মানে এরকম ভাবে লেখার চেষ্টা করতাম, আচ্ছা। মানে পড়তাম পেপার। আর যেগুলো এডিটোরিয়াল পেজে ভালো লাগতো সেগুলো আমি খাতায় লিখে রাখতাম। এখানে এডিটোরিয়াল বলতে স্যার মানে মানে আনন্দবাজার পত্রিকা পড়তাম, আর টাইমস অফ ইন্ডিয়া থেকে এইটাও পড়তাম। টাইমস অফ ইন্ডিয়া থেকে এডিটোরিয়াল পড়তেন। এবার মানে আপনি একটা কথা আমাকে বলুন স্যার, যে ভালো লেখার ক্ষেত্রে ভালো পড়াটা কতটা জরুরি? ভালো লেখার আমার আমার তো বলবো, আমি যে খুব ভালো লিখতাম তা না, কিন্তু আমার মানে কন্টেন্টটা ভালো হওয়ার চেষ্টা করতাম, যেন খুব ভালো, মানে ভাষা খুব কঠিন না, শব্দগুচ্ছ একদম সিম্পল। এবং ইংলিশের ক্ষেত্রেও তাই বলবো, একদম সিম্পল সেন্টেন্সে লিখতাম, কিন্তু আমার যে লেখাটা লিখবো সেটা যেন একটা পার্সপেক্টিভে, ডিফারেন্ট পার্সপেক্টিভে হয়তো লেখার চেষ্টা করতাম। এবং এটা আমি বলবো যে যাদের জিএস যত বেশি স্ট্রং হয়, তাদের ডেসক্রিপটিভ তত বেশি স্ট্রং হয় পার্সপেক্টিভ গুলো চেঞ্জ করা। আচ্ছা, এবং যেহেতু সোশিওলজি অপশনাল ছিল, অনেকটা হেল্প করে ডেসক্রিপটিভ পেপারে সোশিওলজি থেকে। আচ্ছা, তো এবারে একটা কমন স্ফিয়ারে চলে আসি, যে জিএস পেপার। জিএস পেপারে এখন যা ট্রেন্ড উঠছে, তাতে এমনও লোকজন আমরা দেখতে পাচ্ছি, বা হয়তো আপনিও পেয়েছেন সেখানে, যে 600+ নাম্বার স্কোর করা। তো সেইটার জন্য কি 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 করেছেন স্যার আপনি? প্রথমে তো আমি বলবো ম্যাথটাকে একটু স্ট্রং করতে। আমার প্রথমে তো আমার ম্যাথ খুব একটা, মানে 22-এ খুব খারাপ হয়েছিল ম্যাথ, কারণ আমি যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ম্যাথে খুব ভালো ছিলাম, মানে ওই জন্য ম্যাথে একটা ওভার কনফিডেন্স ছিল যে তুলে দিব পরীক্ষা হলে। তো ওই জন্য আমি প্র্যাকটিসও করতাম না সেরকম। তো পরীক্ষার হলে গিয়ে একদম মানে কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছিল। আমি 110 কি 120 পেয়েছি। আমি সেখানে অনেক টার্গেট করেছিলাম 160-170, তো সেটা হয়নি। 2022-এরটা আমি জিএসটা তো সাবজেক্ট ওয়াইজ বুক পড়তাম, সেগুলো প্র্যাকটিস করতাম। তো বলবো একটা রেফারেন্স বুক রাখতে, আর ওই রেফারেন্স বুকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করতে, 4-5টা সোর্স থেকে। মক টেস্ট যদি নাও দেওয়া যায়, অ্যাটলিস্ট এমসিকিউ যেন প্র্যাকটিস হয়। যেন আমি মনে কোনো পরীক্ষা হলে কোনো কোশ্চেন আছে, সেটা আমি যেন গেস করতে পারি যে এটা আমি কোথাও দেখেছি কোশ্চেনটা। এবং রেফারেন্স বুক একটাই বই পড়তে ভালো করে থললি। মানে যেটা আপনি বলছেন যে মাল্টিপল সোর্স পড়ার থেকে একটা বইকে 10বার রিভিশন দেওয়া। একটা বইকে 10বার রিভিশন দেয়। আর বলবো যে প্রতিটা পেপার ওয়াইজ একটা টার্গেট করে নেয়। আমি তো 600 টার্গেট করেছিলাম, তো 22-এ আমার 550 মতো হয়েছিল, আর 23-এ একটু বেশি হয়েছিল, 615 হয়েছিল। তো একটা টার্গেট করে সব পেপারে, একটা বাংলা থেকে শুরু করে A to Z যা পেপার আছে সব পেপারে একটা টার্গেট করে নিলে পড়া সুবিধা হয়, বা একটা আমার টার্গেট স্কোর কত সেটা একটা করতে সুবিধা হয়। তো এখানে একটা বিষয় বলার, যে পেপার 6 যেটা এখন ট্রেন্ডটা একটু বদলে গেছে, যে আগে আমরা পেতাম যে 100 নম্বর রিজনিং, 100 নম্বর অঙ্ক, এখন অঙ্ক তো আমরা রিজনিং পাচ্ছি না। তো সেই জন্য স্যার যেটা বলছেন যে পেপার 6 এর অঙ্কটাকে খুব বেশি জোর দেওয়া উচিত, অ্যারিথমেটিকটা ভালো করে করতে। একদম। এবং এখন তো দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 60 নম্বর আমরা অ্যাডভান্স ম্যাথও পাচ্ছি, কিছু মেনস্ট্রুয়েশন জিওমেট্রিতে ঢুকছে। তো সেগুলোর ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন? আমি এটা বলবো যে সবাই নিজের যেটা স্ট্রেন্থ সেই অনুযায়ী টার্গেট ফিক্স করে নিতে। কারো যদি 130 খুবই ভালো স্কোর ম্যাথের ক্ষেত্রে, বা 140, কারণ ম্যাথ যদি খুব স্ট্রং হয় তাহলে 170। এবার আমার যদি ম্যাথ একটু উইক হয়, তাহলে আমি সব করতে যাবো না, অ্যাডভান্স আমি দরকার ছেড়ে দেবো। আমি 150 টার্গেট করবো, অ্যারিথমেটিক জিওমেট্রি এগুলো খুবই ভালোভাবে করে যাবো, যেন 140 বা 150 অ্যাটেম্প করে এসে 120 130 পেয়ে যাই। সব করতে গেলে সব যাবে। তো যাদের যে অনুযায়ী স্ট্রেন্থ সেই অনুযায়ী ফোকাস করতে বলবো। তাদের ম্যাথটা খুবই স্ট্রং, তাদের 170 180 স্কোর আরামসে করে দিতে পারবে। কিন্তু যারা একটু উইক তাদেরকে বলবো অ্যাডভান্স কিছু পোর্শন ছেড়ে যেতে, এবং অ্যারিথমেটিক, তারপরে অ্যালজেব্রা, এগুলো খুব টার্গেট ফোকাস করতে। এগুলো থেকে আরামসে 150 160 মানে কোশ্চেন আসে, তো আমি 140 ও 150 অ্যাটেম্প করে 120 30 পেয়ে যাবো। মানে যে এরিয়াটা আমাকে নম্বর কম দেবে তাতে জোর না দিয়ে আমার যেটা স্ট্রেংথ তাতে বেশি জোর দেওয়া, এখান থেকে বেশি কোশ্চেন আসছে। আর একটা পেপার আমি আপনাকে প্রশ্ন করবো, যে 3 আর 5 তে অ্যাভারেজ পেপার, তো সবাই কম বেশি নাম্বার পায়। পেপার 4 যেটা প্রচন্ড আনপ্রেডিক্টেবল পেপার, প্রতি বছর তার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাকে আপনি পরপর 2 বছর মিটিগেট করলেন কিভাবে? আমি তো নোটস পড়তাম, আমি তো রাইসের নোটস পড়তাম সায়েন্সের ক্ষেত্রে, আমি বেশি ফোকাস করতাম জিকের পোর্শনটা। এবার আরেকটা কথা বলি, যার জিকে যত বেশি স্ট্রং, জিকেটা এমনি হয় যখন থেকে। আর একটা অনেকে খুব ইগনোর করে, যেখান থেকে খুব ইজিলি নাম্বার তোলা যায়, সেটা হচ্ছে
এনভায়রনমেন্ট খুব একদম। একটা ইজি পেপার, ওখানে খুব ইজি সাবজেক্ট, নাম্বার তোলা যায়। তো আর প্রতি বছর আমরা দেখেছি কোনোবার ফিজিক্স থেকে বেশি আসছে, কোনোবার কেমিস্ট্রি থেকে বেশি আসছে। তো আমি বলবো ওই তিনটের মধ্যে কোনটা বেশি আসবে সেটা তো ধরা যাবে না, তো তিনটেকে একটু গুরুত্ব দিয়ে পড়তে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে থরলি পড়তে হবে। ওই টার্গেট আমার 110 বা 20 এটা ভালো স্কোর। না আপনার স্যার 2022 বা 23 পেপার 4 কেমন নম্বর এসেছিল? দুবারই ওই 105-10 মধ্যে ছিল। 105-10 মানে যেটা আপনি টার্গেট করেছিলেন অ্যাভারেজ নাম্বার, সেটাকে আপনি অ্যাচিভ করতে পেরেছেন। তার মানে একটা বিষয় এখানে পরিষ্কার যে বাংলা ইংরেজিটা প্রিলিমসের আগে থেকে পড়া, রেগুলার কাগজ পড়া, তার ইমপ্লিমেন্টেশন এবং অপশনাল স্টাডি করা, অপশনালটাকে একদম প্রথম থেকে পড়া, এই দুটো কিন্তু রেগুলার খুব দরকার যে স্যার বলছেন। এবং এমসিকিউ পেপারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টটা হচ্ছে যে পেপার 4 এবং 6 তাকে গুরুত্ব দেওয়া, কারণ 3 আর 5 কম বেশি সবাই এভারেজ নাম্বার পেয়ে যায়, খুব বেশি নাম্বার গ্যাপ সেখানে হয় না। কারণ কেউ হয়তো কেউ হয়তো দেখা যাচ্ছে 6 এ পেয়ে যাচ্ছে 100, কেউ পাচ্ছে 160, তো 60 নম্বরটা মানে রিকভার করাটা খুব সমস্যা হয়ে যায়। তো এবার স্যার রইল বাকি ইন্টারভিউ, মানে 2 বছরের ইন্টারভিউ এর মধ্যে আপনার কি ডিফারেন্স মনে হয়েছে? তো আমার তো 22-এ ফার্স্ট অ্যাটেম্প ছিল সবকিছুতে, আমার ইন্টারভিউ প্রথম জীবনে, তো আমি খুবই নার্ভাস ছিলাম। তো আমি মানে রাইসের কিছু মক দিয়েছিলাম, তারপরে এসআই ক্লাসে মক দিয়েছিলাম। এবং অনেকে একটা জিনিস বলে যে ইন্টারভিউতে কোশ্চেন না পড়লে অনেক কিছু ম্যাটার করে, তো আমার মনে হয় যতটা সময় পাবো ইন্টারভিউতে পড়ে যাওয়া উচিত, কারণ নলেজটা হচ্ছে কনফিডেন্স, তত বেশি জানবো তত বেশি আমার কনফিডেন্স থাকবো। তো ওই জন্য আমি মোটামুটি যতটা পারা যায়, যেহেতু আমি সময় পেয়েছিলাম 2 মাস, আর মার্চে ইন্টারভিউ হয়েছিল, আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পেয়েছিলাম বলে আমি যতটা পারা যায় পড়ে গেছিলাম। তো 22-এ ইন্টারভিউ আমার খুবই ভালো হয়েছিল, বা 23-এর ক্ষেত্রেও ভালো হয়েছে, বাট 22-এটা আমার প্রথম ইন্টারভিউ আমার খুবই ভালো হয়েছিল, 23-এটাও ভালো হয়েছে। 23-এ যেটা আপনি স্যার বলতে চাইছেন যে আপনি 22-এ কম্পারেটিভলি অপশনাল পরীক্ষা বেটার দিয়েছেন, এবং 23-এর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা আপনার থেকে শুনলাম যে 22-এ যেটা আপনি 550 পেয়েছেন সেটা আপনি 615, তো প্রায় 65 মার্কস 70 মার্কস আপনি ওখান থেকে আপ করে নিয়েছেন। ম্যাথের পেপারটাতে ভালো হয়েছে। তাহলে যারা রিসেন্ট পরীক্ষা দিচ্ছে, যারা 24 টার্গেট করছে বা শুনছে, তাদের কিন্তু এটা বলার দরকার যে মানে ওভারঅল সবকটা সাবজেক্টেই একটা অ্যাভারেজ প্রিপারেশন রাখা উচিত। সবকিছু সাবজেক্টে আমি যে কোনো সাবজেক্ট পড়তে ভালো লাগছে ওটাই পড়ে গেলাম, আর কোনোটা ভালো লাগছে না, তো এই ক্ষেত্রে আমি বলবো যেটা যত বেশি ভালো লাগবে ওটাতে আরো স্ট্রং করতে, এবং যেটা উইক আছে সেটা একটু স্ট্রং করতে হবে, কারণ কোনো একটা পেপার ছেড়ে দেওয়া যাবে না। সবগুলোতে অ্যাভারেজ মার্কস, যারাই চাকরি পায় তারা সবকিছুতে অ্যাভারেজ মার্ক বা মার্কস পায়, কোনো একটাতে খুব বেশি পেলাম, কোনো একটাতে খুব কম, তাহলে চাকরি পাওয়া খুব চাপ হয়ে যাবে। একটা অ্যাভারেজ মার্কস লাগবে সব পেপারে। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেলাম যে কিভাবে পড়াশোনা স্যার এগিয়েছেন, কিভাবে প্রিপেয়ার করছেন। স্যার এই মুহূর্তে এখন 2022-এর এক্সিকিউটিভের ট্রেনিং এ রয়েছেন, আমরা সেই ট্রেনিং সেন্টারেই বসে রয়েছি। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আশা করবো আপনি যেটা বললেন সেটা যারা ফিউচার অ্যাসপিরেন্ট তাদের কাজে লাগবে এবং তারা উপকৃত হবে। থ্যাংক ইউ।